আর একটা কথা বলে রাখি, ঢাকা আটের কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না, এটা আমি আপনাকে বলে রাখি। সিন্ডিকেটটা তো অনেক বড়, সব আমি বন্ধ করতে পারবো কিনা জানি না, দুটো কাজ পারবো। নাম্বার ওয়ান, ঢাকা আটের একটা সবজিওয়ালা ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত দিয়ে তারপরে দিতে হবে। আর যদি অনেক রাঘব বোয়াল হয়, যিনি নিজে যান না, তার লোক পাঠান, তাহলে তার নামটা তো জানবো। সংসদে না 10 বার এমপি হওয়ার কোনো দরকার নাই। জীবনে ইম্প্যাক্টফুল কাজ একবার দুইবার করতে পারলেই হয়। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব। এরপরে যা আছে কপালে আমার হবে, এইটা আমি করবই। নাম্বার 3, পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ, শুধু ঢাকা হাটের না, পিজি, বারডেম, ঢাকা মেডিকেল। এমনভাবে সিন্ডিকেট করে রাখা হয়েছে, চিকিৎসা তো চিকিৎসা, আপনি মরে গেলে আপনার লাশটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে। আপনাকে চাওয়া হবে 20,000 টাকা, ওই 20,000 টাকার কমে যদি কোনো 15,000 টাকা যেতে চায়, আপনার লাশ সেখানে তুলতে দিবে না। আপনি চিন্তা করেন, এমন দেশে আমরা আছি। আমি ইনকিলাব মঞ্চের ভাইদের এবং ঢাকা হাটে আমার তরুণ বন্ধুদেরকে নিয়ে আমরা একটা ভলান্টিয়ারি টিম করব, যাদেরকে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন 500-700 টাকা করে তাদেরকে দিব, এই ভলান্টিয়ারি সার্ভিসটা যারা দিবে। কিন্তু কোনো সিন্ডিকেট ব্যবসা এই হসপিটাল জোনে চলবে না। অনেক অসুস্থ মানুষ আসেন, কোন ডিপার্টমেন্টে, তিনি নিউরোলজিতে যাবেন নাকি তিনি হেপাটোলজিতে যাবেন তিনি জানেন না, তারে সাপোর্ট করবার মতো পুরো কাউন্টারে কেউ নাই। আমরা বুথ স্থাপন করব এবং তাকে একদম ওই হসপিটালে ওই টেস্টের জায়গায় নিয়ে যাওয়া, ডায়াগনোসিস সেন্টারে, এইরকম আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে পার্ট টাইম জবের ব্যবস্থা করব, তাতে ও কিছু সুবিধা পাবে, পার্ট টাইম একটা টিউশনের টাকা পাবে, আর ওই মানুষগুলো মনে করবে আমি হসপিটালে গিয়ে পৌঁছলে আমারে হেল্প করবার কেউ আছে। এখন আমি চাইলে আপনারা অনেক বড় বড় স্বপ্নের কথা শোনাতে পারি, কিন্তু আমাকে খেয়াল করতে হবে, আমি যেটুকুন বলি, আমি ওসমান হাদি আবারও বলি, আমি যেটা বলি ইনশাল্লাহ আমি ওইটা করার জন্য বলি, বা যেটা বলি ওইটা করি। আমি এখন পর্যন্ত আমার ক্যাপাসিটিতে যেটা করতে পারবোই এটুকুন বললাম, বাকি ইনশাল্লাহ আর অনেক কিছু করব। আমি আপনাকে শুধু এটুকুন বলি, যদি আল্লাহ আমাকে এমপি বানায়, বাকি 299 জন এমপি তার ভোটারদের কাছে ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বেন ভালো অর্থে, এবং তারা শুনতে বাধ্য হবেন যে এই ছেলেটা এইটা পারলে আপনারা কেন পারলেন না। ইনশাল্লাহ এটা বাংলাদেশের মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে করে দেখাবো ইনশাল্লাহ। আমি আগেই অনেক বড় কথা বলতে চাই না, আমি শুধু ঢাকা হাটের আমার ভাই বোন, আমার আঙ্কেল আন্টি সবাইরে একটা কথা বলি, জিতি আর হারি আপনারা আপনাদের হাদিকে পাবেন কিনা এটা ইনশাল্লাহ সময় বলে দিবে। আচ্ছা, সময় দেন, ঠিক আছে। ইনশাল্লাহ। সাইবার বুলিং নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আমি আপনার কমেন্টস চেক করি সব সময়, আপনিও কিছু কিছু কমেন্টসে রিপ্লাই করেন। সাইবার বুলিং এর ব্যাপারটা নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? আপনাকে তো মনে পড়ছে বুলিং এর শিকার হতে হয়। মানে দেখেন, আমাকে বুলি করা হলে আমি তো আমার সামান্য গায়ে লাগে না, মানে এটা তো বাংলাদেশে এখন গাছ হয়ে গেছে, কিন্তু খারাপ লাগে কি ধরেন, আমার মা, আমার স্ত্রী, আমার পরিবারের এমন কোনো নারী নাই যাকে নিয়ে এই দুনিয়ার এমন কোনো নোংরা শব্দ নাই যাদেরকে নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করা হয় না। এবং স্বাভাবিকভাবে তো তখন আপনার খারাপ লাগবে, তাই না? তো মাঝে মধ্যে হতাশ হই, কিন্তু এখন হতাশও হই না, বরং আমি সাইকিটা বুঝতে পারি যে আমার একটা কথা অপছন্দ হওয়ার কারণে আপনি আমাকে গালি দিতে পারেন, অফকোর্স, কিন্তু আমাকে গালি না দিয়া যখন আপনি আমার মা, বোন, আমার স্ত্রীকে গালি দিচ্ছেন, এর মানে হলো আমাদের একটা তুমুল লড়াই করতে হবে সামাজিক মনস্তত্ত্ব পরিবর্তনের। আমি এইটা বুঝবার চেষ্টা করি যে এই যে সে গালিটা দিতে পারছে, সে মোটিভেটেড হচ্ছে। অপরাধ করলেন আপনি, কিন্তু গালি দিচ্ছে আপনার মাকে, এইটা তো একদিনে তৈরি হয় নাই, একদিনে ভাঙবেও না। তখন আমি গভীরভাবে বুঝবার চেষ্টা করি যে আসলে কি করলে পরে আগামী 20-30 বছর পরে আমি অপরাধ করলে যেন আমাকেই গালি দেয়, আমার পরিবারের মা বোন গালি না শোনে, সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো কবে। তো আমি বরং এগুলোকে এখন এভাবে বুঝবার চেষ্টা করি যে কি কাজটা করলে পরে, কোন লড়াইটা করলে পরে আমরা ওই বাংলাদেশটা করতে পারবো। আমাদেরকে একটা লড়াই করতে হবে। আমি পার্সোনালি কষ্ট পাই না, কিন্তু দেখেন আমাদের জুমা, আমাদের মেয়েরা যারা আমাদের সাথে অ্যাক্টিভিজম করে, দেখেন বুলি করা তো ভিন্ন কথা, তাদেরকে নিয়ে ফেক বানানো হয়। জুমার মা সেদিনকে ডাকসুর যে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফোন করে কান্না করতেছে যে সে তো একটা কমিউনিটিতে থাকে, তার ছোট বোনেরা স্কুলে যায়, তারা দেখাচ্ছে তার সেই কমিউনিটি কিভাবে থাকে, অথচ পুরোটা ফেক, এআই ভিডিও হয়, এআই দিয়ে তৈরি করা। খুব কঠিন লড়াই, খুব। কিন্তু এখানে যে বিষয়টা তুলতে চাই, তাহলে ধরুন আমরা সাইবার সুরক্ষা আইন নিয়ে যেটা হয় কি, যখনই মামলা হয় তখনই আবার বলা হয় যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ।
এখন গালি দেওয়া মানে কি বাক স্বাধীনতা, বা এটাকে আসলে কন্ট্রোল করা যায় কিভাবে? দেখেন যে এই এইটার যে ব্যাপারে এবং social আমি media এইটা bullyটা। খুবই কঠিন। আমি আপনাকে অন্তত এটুকুন বলতে চাই, ধরেন একদম নামে আইডি যে ব্যক্তি পরিচিত, তিনিও তো অনেক সময় বুলি করছেন, খারাপ কথা বলছেন, তার ব্যাপারে তো আপনি অ্যাকশন নিতে পারেন। আর যদি আপনি আমাদের ওই সাইবার সিকিউরিটিটা যদি তৈরি না হয়, এটার ভয়াবহ বিপর্যয় তৈরি হবে নির্বাচনের সময়। দেখবেন এআই দিয়ে এত বাজে বাজে পলিটিক্যাল কাওয়াজ তৈরি করা হবে, আল্লাহ না করুক এইসব ফেক ভিডিও যে ফেক, তাও তো গ্রামের লোকজন বুঝবে না, তারা একে অপরকে হয়তো খুন করা পর্যন্ত পর্যায়ে চলে যেতে পারে। সুতরাং বাংলাদেশের সামনের আমি যেটা মনে করি, সাইবার সিকিউরিটি সব থেকে বড় গুরুত্বের জায়গা দিয়ে দেখা দরকার, যাতে করে র্যাপিড রেসপন্স নেওয়া যায়। এইরকম কোনো পেজ তৈরি করলে সাথে সাথে ব্লক করলে তাদেরকে যেন আইনের আওতায় আনা যায়, এটাই এখন আমাদের সব থেকে বড় ভাবনার বিষয়।